আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে। তিস্তা পারে জমায়েত হয়েছেন লাখো মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ, আমিরুল হক ও রফিকুল ইসলাম। জামাল, অবস্থান কর্মসূচিতে সাধারণ মানুষ কি বলছেন? জেসিকা, লালমনিরহাটে কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে ৪৮ ঘন্টার যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচির জনপদযাত্রা। এবং এই জনপদযাত্রা কিন্তু এরই মধ্যে তিস্তা পয়েন্ট থেকে কাউনিয়া পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই জনপদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুধুমাত্র লালমনিরহাট থেকে কাউনিয়ায় গিয়েই ক্ষান্ত হবেন না এই জনপদযাত্রা, তারা কিন্তু আবারও কাউনিয়া শহর হয়ে ফেরত আসবেন তিস্তার এই পয়েন্টে। এমন একই রকম কর্মসূচি কিন্তু তিস্তার ১১৫ কিলোমিটারের ১১টি পয়েন্টেই চলমান রয়েছে। আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এই জনপদযাত্রায় গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু দলমত নির্বিশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানি যে ন্যায্য হিস্সা সেটি আদায়ের ক্ষেত্রে কিন্তু এই পদযাত্রায় যুক্ত হয়েছেন। আজকে কিন্তু পদযাত্রার পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শন এবং তিস্তার পানিতে হাঁটু পানিতে নেমে অবস্থান সহ নানা কর্মসূচি আরও পালিত হবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আলোচনা সভাও অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। গতকাল দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কর্মসূচির শুভ সূচনা করেন। আজকে সন্ধ্যায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য প্রদান করবেন সমাপনী অনুষ্ঠানে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার তিস্তা যে পানির হিস্সা থেকে বঞ্চিত, তারা এই আর বঞ্চিত থাকতে চায় না। দ্রুতই কিন্তু তিস্তার ন্যায্য হিস্সা তারা আদায় করে নিতে চায় এবং মহাপরিকল্পনা দীর্ঘদিন ধরে যে দাবিটি উঠে আসছে সেটি কিন্তু যাতে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবি কিন্তু প্রত্যেকটি আন্দোলনকারী অর্থাৎ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি তথ্য জানাতে চাই যে দীর্ঘদিন কিন্তু বিভিন্ন সংগঠন তিস্তা মহাপরিকল্পনা দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন করেছিল, তবে এবারের তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আন্দোলন করছে এটি কিন্তু একেবারে ভিন্ন চিত্র আমরা দেখছি। আপামর জনতা কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে, আমরা সেটি দেখতে পেরেছি। আমরা একই রকম খবর জানাতে অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরো খবর জানাতে আমরা এবারে যেতে চাই নীলফামারী। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুর জানাবেন সেইখান গণপদযাত্রার কি অবস্থা এবং সর্বশেষ তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি আপনি দেখছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টে। আপনি জানেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির যে গণ অবস্থানটি হচ্ছে সেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং আজ রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। আর এখানকার পরিস্থিতি যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে কিছু সংখ্যক মানুষ এখানে এসেছে এবং তাঁবু গেড়ে যারা গতকাল রাত থেকে অবস্থান করছেন তারা সকালে উঠে প্রস্তুতি নিয়ে নিজেরাই রান্না করে খেয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন মঞ্চের দিকে যাওয়ার জন্য। এছাড়া আশেপাশে যে ইউনিয়নের মানুষগুলো এবং চোরের বাসিন্দাগুলো যারা গতকালকে এই কর্মসূচিতেও অবস্থান নিয়েছিলেন তারাও দলে দলে ছুটে আসতেছেন। অর্থাৎ দল মত নির্বিশেষে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং তিস্তা চরের মানুষ তাদের ন্যায্য হিস্সা তিস্তার যে পানি চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যেটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা তার স্বজন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি স্বজন প্রীতি এবং পররাষ্ট্র নীতিমালার কারণে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি, সেটি আশা এই কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তা পাড়ের মানুষ এবং উত্তর অঞ্চলের মানুষ এবার আশায় বুক বেঁধেছেন যে এবার হয়তো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই
তিস্তার পানির ন্যায্য হিসা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনটি তারা এই কর্মসূচি থেকে আশা করছেন। এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন, যদি এই কর্মসূচি থেকে যদি কোনো প্রকার তারা আশানুরূপ ফলাফল যদি না পায়, তাহলে ভবিষ্যতে এর চেয়ে কঠোর আন্দোলনে যাবে। আর আরেকটু বলে রাখি, আজকের এই পয়েন্টে, তিস্তা ডালিয়া পয়েন্টে যে কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, দুপুর 12টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং বিএনপির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করবেন। এছাড়া সন্ধ্যা 7টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া রাত 12টা পর্যন্ত যেসব কর্মসূচি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভরিয়া গান, জারি গান, সারি গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই আজকের লাগাতার যে কর্মসূচি 48 ঘন্টা সেটির সমাপ্তি ঘটবে। আমি এই পর্যায়ে আমাদের রংপুরের প্রতিনিধি রফিকুল কাছে যাব, তার কাছে জানতে চাবো তিনি যে পয়েন্টে আছেন তার সর্বশেষ খবর কি। আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি চলছে, আজকে কিন্তু দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, তিস্তার যে পানি, সেই পানির যে ন্যায্য বন্টন সেটি হবে, এই দাবিতে যেহেতু 48 ঘন্টার একটি কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে দ্বিতীয় দিনের এই কর্মসূচি আজকে প্রথমেই রয়েছে যে তিস্তার এই লালমনিরহাট অংশ থেকে রংপুরের যে কাউনিয়া প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চলের ক্ষুব্ধ মানুষজন তারা কিন্তু একটি পদযাত্রা করছেন। আমরা দেখেছি যে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন অবস্থান নিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন, কিশোর রয়েছে, যুবক রয়েছে, বিভিন্ন কৃষক রয়েছে, শিক্ষক রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আজকের এই পদযাত্রায় অংশ নিয়েছে। তাদের একটাই দাবি যে এই যে ভারত 2011 সালে পানি বন্টন নিয়ে যে একটি বৈঠক হয়েছিল, যে চুক্তি হয়েছিল, সেটি করেনি। পানি না থাকার কারণে এই অঞ্চলে মরুভূমি হয়ে যাচ্ছে, নানা প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে তাদের ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু মানুষ আজ অংশ নিয়েছে। তাদের দাবি হচ্ছে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এবং তিস্তার যে পানি ন্যায্য হিসাব সেটি আদায় করা। আমরা এই নিয়ে একজনের সঙ্গে যুক্ত করতে চাই যে আজকে যে এই আন্দোলন, আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে, কি দাবি আপনাদের? আমাদের একমাত্র দাবি যে এই তিস্তা পানি বন্টন চুক্তিটা যেন হয়, অথবা যদি চুক্তি ভারত না করে আমাদের সাথে, তাহলে আমরা যেন আমাদের মতো করে এগিয়ে যেতে পারি, তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারি। আমরা এই লালমনিরহাটবাসী এবং রংপুর বিভাগের সমস্ত অধিবাসীদের পক্ষ থেকে আমরা সরকারের নিকট, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট, সকলের নিকট এই আবেদন জানাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি তো যুবক, আপনি এই পানি নিয়ে এই অঞ্চলের মানুষের কাছে মানুষের যে প্রত্যাশা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই যে তিস্তার যে বিষয়টা, এই তিস্তার ইস্যুটা শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ এটা না। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বিবেচনা করি, এই বিবেচনায় এটা আসলে আমাদের বাংলাদেশের একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং আমাদের উচিত বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতিটা ঘর থেকে আরো জোরালো এবং সোচ্চারভাবে আগ্রহ প্রকাশ করা যেন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় এবং বাংলাদেশের দুঃখ এবারে এই উত্তরাঞ্চলের মানুষ যেন অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হয়। সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া উচিত এবং তাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বেরিয়ে এসে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। জেসিকা, আপনি শুনছিলেন এই অঞ্চলের মানুষের দুঃখের কথা, ক্ষোভের কথা। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আজকে তো এখানকার মানুষজন পদযাত্রা করছেন। এরপরেই যেহেতু তিস্তা নদীতে
পানি নেই, সে কারণে তারা এই নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করবে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে। এছাড়াও সারা দিনেই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা সহ নানা কর্মসূচি রয়েছে। এরপরেই সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাপনী বক্তব্য রাখবেন, আমরা এমনটাই জেনেছি। এখানকার মানুষের প্রত্যাশা হলো যে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য হিসাব সেটি দ্রুত আদায় করা হোক বা দেওয়া হোক। তো এই ছিল সর্বশেষ খবর। জেসিকা। রফিক, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছে আমিরুল এবং জামাল আপনাদেরও। দর্শক, তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর পিআইবি চত্বরে চলছে জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র প্রদর্শনী। এবার সেখানকার বিষয় জানবো সহকর্মী তাইফুর রহমান তুহিনের কাছ থেকে। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে, একইভাবে মূর্ছা কাটছে, একইভাবে কষ্ট পাচ্ছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভেতরকার যে ক্ষোভ আছে, যে দুঃখ আছে, যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে, এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি, মানুষ এবং প্রতিষ্ঠানের ভেতরে ফেসিবাদের যে চেতনা, ফেসিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে, এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি। অভ্যুত্থান হয়তো বিপ্লবে রূপান্তরিত হয় নাই, সামগ্রিক সামষ্টিক রূপান্তর ঘটে নাই, কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরেই আছি। অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে। শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে সেই তাদের যেই দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার মানে চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। ফেসিবাদের এই দূষণ, ফেসিবাদের চেতনার দূষণ এবং ফেসিবাদের চেতনার যেই কাঠামো আছে, একটা হচ্ছে ব্যক্তির ভিতরে, আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে, এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমেই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা, যেই তাদের যে স্পিরিট ছিল, তাদের মাঠে যে লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তন কিন্তু 1-2 দিনে, কয়েক মাসে সম্ভব না, বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে। যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে, আবু সাইদ গুলি বুকে নিয়েছে, সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে এবং ওই বোধ থেকে আমরা যে চৈতন্য পাবো, ওই চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে, তার ভিত্তিতেই নতুন বাংলাদেশ গঠিত হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখানে তারুণ্যের উৎসব এবং এই যে আমাদের স্মৃতি জাগরুক রাখার যেই প্রক্রিয়া আমরা অংশ নিচ্ছি, এখানে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা। শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের যেই নিপীড়ন, যেই ফ্যাসিবাদী দুঃশাসন, তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পপুলার মেমোরিতে, পাবলিক মেমোরিতে এটাকে অলওয়েজ, এটাকে সার্বক্ষণিক
এটাকে জারি রাখা, এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা খুবই বিস্তৃতিপরায়ণ জাতি, আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে, এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সংক্ষুব্ধ, আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের। দর্শক, রাজধানী পিআইবি চত্বরে চলছে জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র প্রদর্শনী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে কথা বলছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 আসামিকে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামিদের বিষয়ে অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা কি বলছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি জানেন যে জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে গণহত্যার অভিযোগ হয়েছিল, সেখানে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী 2 উপদেষ্টা সহ 16 আসামিকে আজকে হাজির করা হয়েছে এবং তারা 10টার দিকে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে এবং এখন তাদেরকে এজলাসে বিচারকদের মুখোমুখি করা হচ্ছে এবং তারা, আপনি এখন দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু আসলে এজলাসের মধ্যে আস্তে আস্তে করে চলে গেছেন। তো যাদেরকে আসলে আনা হয়েছে তারা হচ্ছেন আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম সাবেক মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তৌফিক ইলাহি, সালমান এফ রহমান এবং কামাল আহমেদ মজুমদার সহ যে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা ছিলেন তারা এখন রয়েছেন এবং তারা এজলাসে চলে গেছেন এবং সেই সাথে আসামি পক্ষের আইনজীবীরাও তাদের পক্ষে আসলে গেছেন। তো একটু পরেই বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চে তাদের শুনানি হবে এবং সেই সাথে আজকে শেখ হাসিনার যে একটি আলাদাভাবে যে মিসকেস ছিল সেটিরও তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো আজকে চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিম তারা আজকে যে তদন্ত প্রতিবেদন যারা আসলে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখন দীপুমণিকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক এক করে সব মন্ত্রীদেরকে নিয়ে যাওয়ার পরেই শুনানি হবে। শুনানির পরেই আমরা আসলে বলতে পারবো যে আসলে আদালত এর পরে আসলে তদন্ত প্রতিবেদন কি উঠে আসে এবং আদালত আসলে কি আদেশ দেন। তো এরপরেই আমরা এখনই শুনানিতে চলে যাব। শুনানির পরবর্তীতে আমি আবার আপনাকে জানাবো যে কি হয়েছে। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশকে দেওয়া নেওয়া কেন্দ্রিক ছিল, বিশাল যদি লার্জ স্কেলে যদি আমরা চিন্তা করি, ওইভাবে আমরা বাংলাদেশ এই পর্যন্ত গ্লোবাল স্টেজে কোনো ভিশন বা মিশন আমাদের ফরেন পলিসি তুলে ধরতে পারি নাই। এটা অনেকগুলো কারণ রয়েছে। আমাদের অনেকগুলো শাসক গিয়েছেন, আমাদের সামরিক শাসক গিয়েছেন, গণতান্ত্রিক শাসকও গিয়েছেন এবং আমরা যদি দেখি যে 70-এর পরে আমাদের যে ফরেন পলিসি ছিল সেখানে অধিকাংশ আমাদের ছিল বাংলাদেশের রিকগনিশনের জন্য অথবা বিশ্ব দরবারে আমাদের ধারে ধারে ঘুরতে হয়েছে যে বাংলাদেশের যাতে স্বীকৃতি প্রাপ্ত হয়। আমরা পরতে 80s-এর দশকে যেটা দেখলাম জিয়াউর রহমানের মাধ্যমে, সেটাতে আমরা দেখেছিলাম ডাইভার্সিফিকেশন এবং যাতে বাংলাদেশের ফরেন পলিসিতে যাতে মানুষের খাদ্য, রুটি, বাসস্থান এগুলোতে যাতে একটা জায়গা নিয়ে আসা যায় সেজন্য উনি কাজ করেছিলেন। এবং তখনকার যে গ্লোবাল অর্ডার ছিল সেখানে ন্যাম এবং অন্যান্য মুসলিম ওআইসি যে অর্গানাইজেশন গুলো ছিল সেগুলোতে উনি বেশ ইফেক্টিভ ওয়েতে কাজ করেছেন এবং চায়নার সাথে খুব একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করেছিলেন। কিন্তু আমরা 2000-এর পরে যেটা দেখেছিলাম, যখন ওয়ার্ল্ডের নতুন করে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছিল, সেখানে আমরা কোনো আমাদের ওয়ার্ল্ড স্টেজে ফুট স্টেপ রাখতে পারি নাই। এবং আফটার 2015-এর পরে যখন আমরা দেখলাম নতুন নতুন করে ব্রিক্স অথবা আলাদা আলাদা নতুন করে এই সাউথ এশিয়ান রিজন অথবা আপনার ফুড সেফটি থেকে ক্লাইমেট চেঞ্জ অথবা নতুন গ্লোবাল অর্ডারে পরাশক্তির এক জায়গা থেকে এক বিকেন্দ্রীকরণ হচ্ছিল, সেই জায়গাটা আমরা মিস করেছি এবং এই জায়গাটা মিস করেছি বলেই কিন্তু আমরা আজকে স্ট্র্যাটেজিক লোকেশনের জায়গাটা একটা বিগ ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছি। তা আমরা আমাদের জায়গা থেকে ইয়াং জেনারেশন অথবা যেটা আমরা যখন ক্ষমতায় যাব, যেটা আমরা চিন্তা করছি যে আমরা গ্লোবাল স্টেজের ক্ষেত্রে আমরা ব্যালেন্স যে
পাওয়ার এই জিনিসটার প্রতি আমরা ফোকাস করব, বিকজ দ্যাট উই নিড টু সেফটি আওয়ার কান্ট্রি এন্ড দ্য সভরেনিটি। আমাদের যদি ঠিক রাখতে আমরা না পারি, সেটা আমাদের বেশ একটা গ্লোবাল এই বর্তমান ট্র্যাপে আমরা আছি, এটা আমাদেরকে সিকিউর করতে হবে। আমরা যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু আমরা অনেক গ্লোবাল প্লেয়ারের সাথে পরিচালিত হয়েছিল এবং আমরা সেই জায়গাটা খুব সূক্ষ্মভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করেছি, যাতে হলো সিকিউরিটি এবং সভরেনিটির জায়গা থেকে অথবা সিভিল ওয়ার কোনো জায়গায় কোনো কি মেকার যারা আছে ওয়ার্ল্ডের মানে খেলতে না পারে, যাতে হলো আমাদের এখানে একটা ডিস্টেবিলাইজেশন বা কোনো কিছু দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে পড়ে। এবং নেক্সট যেটা আমরা চিন্তা করেছি, কারণ আমাদের যে অনেকগুলো জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যাগুলোর নিরাপত্তা যেমন জরুরি, তাদের খাদ্য, বাসস্থান, শিক্ষা এই জায়গাটা খুব জরুরি। তা আপনারা যদি দেখেন যে সুদান, রুয়ান্ডা অনেকগুলো কান্ট্রি রয়েছে, সেগুলো কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এবং তাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা নতুন করে কিন্তু দাঁড়িয়েছে এবং সেখানে তারা বিভিন্ন ফরেন যে টার্কি গিয়েছে, চায়না গিয়েছে, অনেকগুলো দেশে তাদের সেখানে গিয়ে তাদের ইনভেস্টমেন্ট করেছে এবং সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে তারা কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। সো আমরা আমাদের ইকোনমিক জায়গা থেকে, যেটা এখানে যারা গেস্ট ছিলেন, স্যারও সেটা বলেছেন, গ্লোবাল স্টেজ থেকে ইকোনমিক জায়গা থেকে আমরা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার করে, যেখানে যেই কান্ট্রিগুলো নতুন নতুন নিয়েও তাদেরও ইমার্জিং ক্ষেত্র আবিষ্কার করছে, সেই জায়গা থেকে তারাও খুঁজছে, আমরাও খুঁজছি যে কারা এই ধরনের কাজ করছে, ইনভেস্টমেন্ট বা এই জায়গা থেকে নতুন করে আসতে পারে। আর স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের ক্ষেত্রে যেখানে আমাদের এখানে বেঙ্গল অফ বে রয়েছে, সেখানে হলো আমাদের একটা নিরাপত্তা জরুরি। আমরা বরাবরই বলে থাকি এজ এ নেশন হিসাবে বা কালচারাল জায়গা থেকে, যদি বাঙালি যে পুরা ডায়াসপোরা এবং এই বাঙালি ল্যান্ডের যে জনপদের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো যদি এককভাবে নতুন ভাবে নেতৃত্ব নিয়ে না আসতে পারে আমরা সাউথ এশিয়াতে, তাহলে হয়তোবা ইতিহাসের বাঁকে এই বঙ্গভূমির যে মানুষগুলো আছে তাদেরকে আমরা খুঁজে পাবো না বলে মনে করি। তো সেই জায়গা থেকে আমরা দুইটা জায়গাতে হলো ফরেন পলিসি নিয়ে কাজ করার ইচ্ছা। একটা হলো যে অ্যাজ এ নেশন, যে আমরা কতটুকু যারা বেঙ্গালি নেশন রয়েছে, আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে ম্যাপিং এ আমরা থাকতে পারবো এবং আমরা সেটা কতটুকু কালচারালি দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে পারবো এবং গ্লোবাল স্টেজে নেতৃত্ব দিতে পারবো। সেকেন্ড ওয়ান, এজ এ স্টেট আকারে আমাদের যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু শক্তিশালী করতে পারবো। তো আমি একটু আগে মাহদি আমিন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের যে গ্লোবাল ডেস্ক গুলা রয়েছে ফরেন মিনিস্ট্রিতে, সেগুলো কিন্তু আমরা এখনো শক্তিশালী করতে পারি নাই এবং এই গ্লোবাল ডেস্ক গুলো যদি আমরা শক্তিশালী না করতে পারি, সেখানে প্রপার রাইট পিপলকে রাইট জায়গায় যদি না বসাতে পারি, তাহলে এটা আসলে আমরা সাউথ এশিয়া কোনো পুরো বিশ্বে কোথাও আমরা ওই জায়গাটা পাবো না। এবং আমরা এখন যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো যুদ্ধ হচ্ছে, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস হাইকিং হচ্ছে, অনেক বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমরা যদি এটা সম্মিলিত ভাবে পুরো জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। এবং আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমরা গ্লোবাল স্টেজে যাব, তাহলে আমাদের সেই উপায়টা কি? আমাদের কাছে কি পারমাণবিক অস্ত্র রয়েছে যে আমরা এটা দিয়ে কোথাও ধমক দেবো, তারপর আচ্ছা ঠিক আছে আমরা ওই জায়গায় চলে যাব? অথবা যেটা ইন্ডিয়া করে থাকে, তাদের কালচারাল এক্সচেঞ্জ করে থাকে, অথবা সফট পাওয়ারের ক্ষেত্রে। তো আমরা মনে করি যে বাংলাদেশের একটি বড় সফট পাওয়ারের জায়গা রয়েছে। আমরা যদি উপরের দিকে তাকাই, তাহলে হিমালয় তিব্বতের দিকে, সেখানে আমাদের সেই বিক্রমপুরের অতীশ দীপঙ্কর রয়েছে। আমরা যদি আবার মায়ানমারের দিকে তাকাই, সেখানে আমাদের কালচারাল এক্সচেঞ্জের জন্য আলাউল রয়েছে। আমরা যদি কলকাতার দিকে তাকাই, দর্শক নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের 22 কিলোমিটার এলাকা জুড়ে আছে খানাখন্দ ও ফাটল, এতে চরম ভোগান্তিতে জনসাধারণ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মহাসড়কটি সংস্কারের বিষয়ে কি বলছে সড়ক ও জনপদ বিভাগ? বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে এই টাঙ্গাইল তারাকান্দি এবং চরগাবসারা যে আঞ্চলিক সড়ক রয়েছে 22 কিলোমিটার, এটি কিন্তু এই টাঙ্গাইলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। যে কারণে হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে সড়ক রয়েছে, সেই সড়কে যখন দুর্ঘটনা ঘটে অথবা হচ্ছে ঈদের সময় যে যান চলাচল, সেটি যদি কোনো কারণে যানজটের সৃষ্টি হয়, তখন সেই মহাসড়কের গাড়িগুলো কিন্তু এই টাঙ্গাইল তারাকান্দি ভুয়াপুর যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে চলাচল করে। যে কারণে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই সড়কটিতে দিয়ে যে তারাকান্দি যে সার কারখানা রয়েছে, সেই সার
কারখানার ট্রাকগুলো এই সড়ক ব্যবহার করে, যে কারণে এই সড়কটি গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণর কারণে সড়ক ও জনপথ বিভাগের যারা রয়েছেন এটিকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে এই সড়কটি এই প্রতি বছরই 2 বার করে এটি সংস্কার করা হয়। তবে এই সংস্কার দীর্ঘমেয়াদী না হওয়ার কারণে কিছুদিন পরে এই কাজ আবার ভেঙে যায়, যে কারণে এই সড়কে যান চলাচলে ব্যাহত হয়। চালক যারা রয়েছেন তারা বলছেন যে এটি যে সংস্কার কাজ হচ্ছে সেই সংস্কার কাজের দীর্ঘমেয়াদী নেই, কিছুদিন পরেই এই কাজ আবার নষ্ট হয়ে এই সড়কের আগের অবস্থায় ফিরে যাবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি এই গত বছরের প্রায় 10 মাস আগে এই সড়কের সংস্কার কাজ করা হয়েছিল। এবছরও এই ডিসেম্বরে একটি প্রকল্প পাস করা হয়েছে যার 12,56 লাখ টাকা ব্যয়ের ডাবল বিটুমিন সারফেস ট্রিটমেন্ট এই আওতায় এই সড়কটিতে সংস্কার কাজ করা হবে, যে কারণে এই সড়কের বিভিন্ন অংশে 22 কিলোমিটার জুড়ে বিভিন্ন জায়গাতে বক্স করে কাটা রাখা হয়েছে, যে কারণে গাড়িগুলো বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়া হচ্ছে যে এই সড়কটি যেহেতু গুরুত্বপূর্ণ, এই যে সংস্কার কাজ সেটি ঠিকভাবে না করার কারণে এটি বারে বারে এটি আবার সংস্কারের প্রয়োজন হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সাথে আমরা কথা বলেছি, যিনি এইখানকার নির্বাহী প্রকৌশলী রয়েছেন সিনথিয়া আজমেরি, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তিনি আমার ফোন ধরেননি, যে কারণে এই সড়কের যে সর্বশেষ যে খবর সেটি এখন পর্যন্ত জানতে পারিনি। আর এই সড়ক নিয়ে সড়ক ও জনপথ বিভাগের যারা রয়েছেন তাদের সাথে আসলে তারা তেমন বক্তব্য না দেওয়ার কারণে অনেক সময় আমরা সেই তথ্যগুলো পাই না। এই টাঙ্গাইল তারাকান্দি সড়ক থেকে এই ছিল সর্বশেষ। জেসিকা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। এদিকে কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। অবৈধ যান চলাচল বন্ধে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা? জেসিকা, কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবৈধ যানের যে দৌরাত্ম্য সেগুলো কিন্তু বেড়ে চলেছে। প্রতিনিয়ত কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। আমি যদি গত 1 মাসের পরিসংখ্যান বলি তাহলে এই 1 মাসে কিন্তু 24 জন পথচারী কিন্তু প্রাণ হারিয়েছে এই অবৈধ যে যান, যেমন অবৈধ যে পটাং রয়েছে, 3 হুইলার রয়েছে, 3 চাকার যে অবৈধ যানগুলো রয়েছে তার দৌরাত্মে আজকে তার প্রতিবাদেই কিন্তু কুষ্টিয়ার জাতীয় মানবাধিকার সংস্থা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু মানববন্ধন করছেন, এবং এর সাথে কিন্তু এখানে যারা স্থানীয় যে স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের যেটি দাবি যে আসলে এই যে সড়কে যে অবৈধ যান চলছে এতে কিন্তু প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটতেছে, যার কারণে কিন্তু সড়কটি মৃত্যু পুরীতে রূপান্তরিত হয়েছে। এখানে আমার সাথে একজন স্কুল শিক্ষার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে তোমরা কেন মানববন্ধন করছো আর কি দাবি তোমাদের? আমাদের দাবি হচ্ছে অবৈধ যে গাড়িগুলো আছে যাদের লাইসেন্স নেই এগুলো যেন মানে দিনের বেলা না চলে, রাত্রের বেলা চলে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা জানি যে গতকাল মেবি যে আমাদের পার্শ্ববর্তী স্কুল প্রতিটি বিদ্যালয়ে একজন ছোট্ট শিশু তার দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে একটি অবৈধ গাড়ির ধাক্কাতে মৃত্যুবরণ করেছে। আমরা চাই না, আমরা পড়তে এসেছি, আমরা তো মরতে আসি না, আমরা এখানে শিখতে এসেছি। আমরা চাই যে অবৈধ যে গাড়িগুলো আছে সেজন্য না চলে, আমরা নিরাপদ একটা সড়ক চাই। উই ওয়ান্ট জাস্টিস। শুনছিলেন যে আসলে এখানে শিক্ষার্থীদের যে দাবি যে অবৈধ যে যান সেটি কোনোভাবেই মহাসড়কে দিনের বেলায় যেন না চলে সেই দাবিতে জানাচ্ছে। এখানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাধারণ সম্পাদক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে আপনাদের যে মানববন্ধন এটি কেন করছেন এবং কি দাবি আপনাদের? কুষ্টিয়া সকালে ঘুম থেকে উঠলেই একটা না একটা দুর্ঘটনা ঘটে, এবং এখন কুষ্টিয়া সড়ক দুর্ঘটনা আতঙ্ক রূপে পরিচিত হয়েছে, এবং এখানে বেশিরভাগ শিক্ষক এবং স্কুল ছাত্র এরা বেশি দুর্ঘটনায় পঙ্গুহানি এবং মারা যাচ্ছে। আমরা এই ব্যাপারে একের পর এক আন্দোলন করছি, প্রশাসনের কোনো ভূমিকা নাই, বারংবার প্রশ্ন অবগত হলো তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা যারা প্রশাসন পদক্ষেপ নেই এবং এটার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ হয় এই জন্য আমরা এই আন্দোলনের মাঠে নেমেছি। যেমনটি শুনছিলেন আসলে এখানে যারা শিক্ষার্থী এবং আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু একটাই দাবি করছেন যে এই অবৈধ যে যানগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে মহাসড়কে চলতে না পারে, কারণ মহাসড়কে এই যে দুর্ঘটনা ঘটছে এর মূল কারণ হিসেবে কিন্তু তারা দেখাচ্ছেন যে অবৈধ
অবৈধ যে 3 চাকার যানগুলো রয়েছে সেগুলো। তাই তারা এখান থেকে দাবি করছেন যদি এই মানববন্ধনের মাধ্যমে অবৈধ যানগুলো প্রশাসন মহাসড়কে বন্ধ না করে তবে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তিতাস আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নেত্রকোনার কেন্দ্র উপজেলায় সেচের অভাবে পতিত হয়ে আছে 40 কৃষক পরিবারের প্রায় 20 একর জমি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, কেন কৃষকেরা পাচ্ছেন না সেচের পানি, আর কি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর? জি জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার সিলিমপুর গ্রামের যে মরাবিল, এই মরাবিল এলাকায় সেচ লাইন কেটে দেওয়ায় অন্তত 40টি কৃষক পরিবারের এখানে 20 একরের মতো জমি কিন্তু পতিত রয়েছে। তো আমি আপনাদেরকে একটু এই যে পতিত জমি, এই জমিগুলো যদি একটু দেখাতে চাই, যে দেখেন আসলে এই যে বুরু মৌসুমের একেবারে ভরা মৌসুমে কিন্তু কৃষকরা এই জমির ফসল উৎপাদন করে তারা সারা বছরের খরচ এবং পরিবারের যে জীবিকা নির্বাহের যে খাদ্য তারা মজুত করেন। তো এই বছর এই সেচ লাইনটি উপজেলা সেচ কমিটি তারা কেটে দেওয়ার ফলে কিন্তু তারা এই জমিগুলো পতিত রয়েছে, পানির অভাবে করতে পারছেন। আমরা একটু এখানকার একজন কৃষকের কাছে জানতে চাই, আচ্ছা একটু বলবেন এই যে কি জন্য আপনাদের জমি পতিত রয়েছে? এই জমিটা পতিত রয়েছে এই পানির কারণে। এই মেশিনের এই মেশিন দিয়া আমরা এই জমিগুলা করতাম, ফট করে মেশিন দিয়ে লাইনটা কাটতেছি। আর আমরা এই বাচ্চা ফোলা মাল লইয়া আমরা খাইতাম, তখন তো এই যা বদ্ধ হয়েছে, আমরা কিভাবে চলবো? আমরা একটু শুনছিলাম একজন কৃষকের কথা, আরেকজনের কাছে জানতে চাই, একটু বলবেন আপনাদের এই যে পতিত জমির ব্যাপারে। আমি 10-12টা খেতেই করতাম এই মেশিনও, কামলা মজুরি দিয়ে খাই। এখন এই মেশিন ফোরা ছাড়ে না, যার কারণে কামলা দেওয়ারও কোনো স্মরণ শক্তি আমার নাই। আপনারা শুনছিলেন কৃষকরা বলছিলেন যে তারা কিন্তু চরম হতাশার মধ্যে পড়েছেন, তাদের জমি পানির অভাবে তারা সেচ দিতে পারেনি এবং জমিগুলো তো আবাদ করতে পারেনি। আমি কথা বলেছি উপজেলা সেচ কমিটির যিনি সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন যে উপজেলা সেচ কমিটি এই সেচটি যে নিয়ম নীতির মধ্যে অনুমোদন দিয়েছিলেন, তারা নাকি সেই নিয়ম নীতির কিছুটা লঙ্ঘন করেছেন, যে কারণে এই সেচটি তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন। তো কৃষকদের দাবি তাদের জমি যাতে এখনো যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি তারা সেচের পানি দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে হয়তো তাদের কিছুটা হয়তো তাদের ক্ষতির থেকে তারা রক্ষা পাবেন। তারা এখনো দাবি করছেন যে সংশ্লিষ্ট প্রশাসন অচিরেই তাদের এই পতিত জমিগুলো করার ব্যবস্থা করে দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। রমজানের আগেই বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে বরগুনার বাজারগুলোতে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, এই সংকটের কি কারণ আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি নিয়ে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় বেশ কিছুদিন ধরে কিন্তু সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল সেটি সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। আমরা এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিনতে এসে কিন্তু ফিরে যাচ্ছেন এবং এখানে ক্রেতাদের যে একটি অভিযোগ রয়েছে, বোতলজাত 5 লিটার সয়াবিন তেল কিনতে গেলে সেখানে 1 কেজির পোলা চাল অথবা সরিষার তেল অথবা মসুর ডাল কিনতে হয় বাধ্যতামূলকভাবে এবং বিক্রেতারাও কিন্তু একই অভিযোগ করছে, ডিলাররাও কিন্তু তাদেরকে বাধ্যতামূলকভাবে এইসব পণ্য সয়াবিন তেলের সাথে দিয়ে দিচ্ছে। এবং আমরা এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, এটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, কারণ হচ্ছে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণে বোতলজাত সয়াবিন তেল কিন্তু ডিলারদের কাছ থেকে তারা নিয়ে তারপর বোতলগুলো কেটে তারা খুচরা বাজারে বিক্রি করছে এবং এই কারণে কিন্তু এই সংকট তীব্র হচ্ছে। এবং আমরা ক্রেতাদের কাছে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে কিন্তু ফিরে আসছেন, বিশেষ করে 1 থেকে 2 লিটার যে সয়াবিন তেল সেটি কিন্তু তারা দোকানে পাচ্ছে না এবং বিক্রেতারাও কিন্তু বাধ্য হয়ে কিন্তু সেই সয়াবিন তেল বিক্রি করছেন, কারণ ডিলাররা তাদেরকে কিন্তু অন্য যে প্রোডাক্ট আছে সেই সয়াবিন তেলের সাথে অন্য প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছেন, যে কারণে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে এই কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করতে পারে বিক্রেতারা, সেই কারণে কিন্তু তারা বারবার অভিযান পরিচালনা করছেন। আমরা এখানে যে মূল্য তালিকা যেটি রয়েছে সেখানে কিন্তু সয়াবিন তেলের দাম দেয়া নেই এবং যে কারণে কিন্তু তারা উচ্চ মূল্যে কিন্তু সয়াবিন তেল বিক্রি করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।